ঘুম থেকে উঠেই দেখি এই সারথিকে বাইরে না বের করলে কোনোভাবেই আমার কাজ এগোচ্ছে না। তো দেখো বন্ধুরা, এখন সকাল হয়ে গেছে। আর সকাল মানে চোখ খোলো আর কাজে লেগে পড়ো। ব্যাস, এটাই কিন্তু আমাদের একটা মূল উদ্দেশ্য থাকে ঘুম থেকে ওঠার। আর ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে এই যে বাড়ির কাজে নেমে পড়েছি। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে, তাই পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় এই যে উঠোনটা একটু ঝাঁট দিয়েছিলাম, খুব অল্প করে। তো তারপর মাড়ুলে দেওয়ার পর এই যে আমার ছেলের সাইকেলটাকে বাইরে বের করলাম, কারণ সাইকেলটা রাস্তাতে ছিল। আর সকালবেলায় দেখবে ঝাঁটপাট দেওয়ার সময় যদি রাস্তায় এদিকে ওদিকে কোনো জিনিস থাকে না, একদমই ভালো লাগে না ঝাঁট দিতে। তাই সাইকেলটা সরিয়ে ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু উঠোনটা প্রথমে ঝাঁটাচ্ছি না, প্রথমেই ঘরগুলো ঝাঁট দিয়ে দিয়েছিলাম, তারপরে এই যে উঠোনটা এখন ঝাঁট দিচ্ছি। উঠোনটা ঝাড় দিয়ে সোজা চলে এলাম আমার ফুলের বাগানে। আর ফুলের বাগানে এই যে টগর ফুলের গাছটা, এত ফুল ফুটেছে যে অন্যান্য গাছের দিকে না তাকিয়ে আগে এই সাদাগুলোর দিকেই তাকিয়ে ফেললাম। এমনিতেও যে কোনো জিনিসের থেকে সাদার প্রতি আকর্ষণ একটু বেশি থাকে, বিশেষ করে আবার ফুলের ক্ষেত্রে যদি হয়। তো এত সাদা ফুল দেখে না এই টগর গাছটার কাছে দাঁড়িয়ে ফুল তুলছি। আর যত ফুল আছে একটা হাত মানে একবার তুললে বারবার কিরকম একবারে তুলতে হচ্ছে, মানে বলে হয়তো বোঝাতে পারছি না। মানে একটা একটা করে যেখানে তোলা হয় সেখানে আমি কিন্তু একবার হাত বাড়িয়ে একটা ডাল থেকে 5টা 6টা করে ছিঁড়ে নিচ্ছিলাম। ছিঁড়ে বলতে তুলে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, গাছের নিচে কত ফুল রয়েছে, কি অদ্ভুত ব্যাপার তাই না? তারপরে চলে এলাম আমার এই স্থলপদ্মর গাছে। সত্যি পুরো শীতকালটায় একটাও ফুল পাইনি। আর এখন দেখো চারিদিকে সাদা ফুলের ছড়াছড়ি। ওই যে কালকে দেখিয়েছিলাম একটু বেলা হতে গোলাপি রং হয়ে গেছিল। আর এখন তো প্রায় সকাল। তো এই সকালে না ফুলগুলো থাকে সাদা। এই স্থলপদ্ম গাছের ফুল কিন্তু আবার একরকম হয়, তবে সেই গাছটা আমাদের এখন নেই। সেটা যখন ফুটে তখন থাকে গোলাপি, আবার একটু বেলা হলে হয়ে যায় সাদা। মানে আমার হাতে যে ফুলটা রয়েছে ঠিক তার উল্টোটা। তারপরে ফুল নিয়ে চলে এলাম ঘরে। বহুদিন পর আমি এদের দেখতে পেলাম। সত্যি বলছি বন্ধুরা, প্রায় 2-3 দিন হলো এদেরকে দেখতে পাইনি। মানে সকালবেলায় যখন আমি খাবার দিই আসে, এই 2-3 দিন কি হয়েছিল এখানে আসেনি। তো আজকে দেখতে পেয়ে না সব কাজ ফেলে আগে এদেরকে খেতে দিয়েছি। পায়রাগুলোকে পেট ভর্তি করে খাইয়ে দিয়েছি। আর এখনো বাসি কাজ হয়নি, তাই উনুনের কাছে চলে এলাম গোবর লেপা দিতে। তো এসেই দেখলাম এই দেখো বন্ধুরা, উনুনের পাশে ছোট ছোট কাঠের টুকরোগুলো। তাই এই কাঠের টুকরোগুলো আর ফেললাম না, কারণ উনুন জ্বালার সময় এই ছোট টুকরোগুলো অনেক কাজে লাগবে। আর আমাদের মতন মধ্যবিত্ত বাড়িতে সত্যি বলতে কি সব জিনিসের উপরে টান মায়া রেখে চলতে হয়, হিসেব করে চলতে হয়। তো তাই ছোট ছোট কাঠগুলোও রেখে দিলাম, পরে যখন উনুন জ্বালবো তখন কাজে লাগবে। আর এখন এই যে উনুনের ছাইটা ফেলে দিচ্ছি, তারপরে গোবর লেপা দেবো। আর পায়রাগুলোকে এতদিন পরে খেতে দিয়ে না সত্যি মনটা খুব শান্তি লাগলো। বাসি কাজগুলো কিছু হয়ে গেছে, তারপর মনে পড়লো আজকে রান্না বান্নার ব্যাপারটা। তো আজকে আমি যে রান্না করব তার জন্য কিন্তু বেশি পরিমাণে আলু দরকার। তো দেখতে পেলাম যে গাছে এত পেঁপে রয়েছে, তাহলে আমি বেকার কেন আর আলুগুলো খরচ করব। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে এখন রোদটা বেশি হওয়ার আগে
একটু পেঁপেগুলো পেড়ে দাও, কারণ রোদ বেশি হলে আর ওপরের দিকে তাকানো যাবে না। সত্যি বলতে আমাদের মতন মধ্যবিত্ত বাড়ির বউদের না ঘুম থেকে ওঠার পর থেকে এটাই চিন্তা হয় যে সংসারের কোন দিকে কোন খরচটা বেশি হয়ে যাচ্ছে, কোন দিকে কোন খরচটা কমানো যায়, কিভাবে হিসেব করে বুদ্ধি করে আজকে সারা দিনটা পার করা যায়। আর সব থেকে বেশি হয় এটা খাওয়া দাওয়ার ক্ষেত্রে। আমাদের মতন সংসারগুলোতে সব থেকে বেশি খেয়াল করতে হয় খাওয়া দাওয়ার ব্যাপারে। তো দেখো বন্ধুরা, এই যে এইখানটায় কতগুলো উচ্ছে আছে, আর পেঁপেগুলো তো কুড়িয়ে নিলাম, এখন উচ্ছেও দুটো তুলে নিলাম। আমি যখন চলে আসছিলাম তখন দেখলাম উচ্ছে গাছে আবার উচ্ছে রয়েছে, প্রথমে দেখতে পাইনি, তারপর মনটা বেশ ভালোই লাগলো যে মোটামুটি অনেকগুলোই উচ্ছে পেলাম। তো উচ্ছে দিয়েও কিছু একটা রান্না বান্না করা যাবে, তাই আজকে রান্নার ব্যবস্থাটা করে নিলাম। এই যে পেঁপেগুলো পড়েছিল, একটু বালি লেগেছিল, তাই ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কলপাড়ে চলে এলাম বাসন ধুতে। বাসি কাজকর্মের মধ্যে এই রয়েছে একটা কাজ বাকি। আর বাসনগুলোও ধুয়ে নিয়েছি, বাকি বাড়ির যা যা কাজ ছিল সব মোটামুটি করে নিয়েছি। এখন চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে আসা মানে পুরো যুদ্ধ শুরু হয়ে যাওয়া। একদিকে ভাত করা, একদিকে সবজি কাটা, একদিকে মশলা বাটা, মানে সব যেন মনে হয় চটপট চটপট করে করে নি। তার উপরে এই গরমকাল, সত্যি গরমকালের দিনে মনে হয় কখন যেন রান্নাটা শেষ হয়। তার উপরে আমার আবার আজকে একটু দেরি হয়ে গেছে। আর এখানটা তো টিনের, এতটা গরম তাপ নামে না, সত্যি তাড়াতাড়ি রান্নাটা করে মনে হয় কখনো আমি ফ্যানের নিচে বসবো। তো এখন মোটামুটি ভাতটার জলটা চাপিয়ে দিয়েছি আর সবজি কেটে নিচ্ছি। তবে একটা কি সুবিধা হয়েছে, আজ একটু বুদ্ধি খাটিয়ে হিসেব করে দেখলাম যে ব্যাস এই একটা সবজি দিয়েই আজ রান্নাটা চালিয়ে নেব। আজকে করছি ডিম আর পেঁপে দিয়ে একটু কষা কষা করব, খুব বেশি ঝোল রাখবো না। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে বক বক করতে করতে ভাতটাও হয়ে গেল। এখন ভাতের ফ্যানটা ভালো করে বের করে নিয়েছি। আর ভাতের ফ্যান ফেলতে আজকে কিন্তু আর যাচ্ছি না, আজ একটা বালতিতেই রেখে দিচ্ছি। কালকের কিছু সবজি আছে সেই বালতিটাই রাখলাম। তো ডিম আলুটাও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমার কাজের জন্য যে মশলাটা দরকার রান্না করার জন্য সেটাই কিন্তু নেই। তাই এখন মশলা নিয়ে বসে গেলাম। আর মশলা বলতে ডিম আর যে পেঁপেটা করছি ওটার জন্য দরকার আছে পেঁয়াজ কাটা আর এই যে রসুন আর আদা। তো পেঁয়াজ যেগুলো কুচি করেছি ওগুলো তো দরকার নেই, ওগুলো আমি কোনোদিনই পেস্ট করি না। কিন্তু রসুন আর আদা এগুলো তো অবশ্যই পেস্ট করতে হবে। তাই এই যে মশলা নিয়ে বসে গিয়েছি বাটতে। আমি যতক্ষণ মশলা বাটছি তোমরা কি কিছু খেয়াল করেছো? আমার শাশুড়ি মা এদিক ওদিক করে কিছু একটা খুঁজছিলেন। আর সেটা কি বলতো বন্ধুরা, আমার শ্বশুর মশাইয়ের দপ্তর কৌটো। তো উনি রেখেছিলেন ওই বেঞ্চিটাই, খুঁজে পাননি। তো আমার না এখন ভিডিওটা দেখতে দেখতে খুব হাসি লাগছিল, তারপর জিজ্ঞেস করেছিলাম যে কি খুঁজছিলেন। বললেন যে দপ্তর কৌটো। তো যাই হোক, খুব হাসি পেল। আর এখন এই যে ডিমগুলো আর একটা আলু দিয়েছিলাম, আলু আর পেঁপে সবগুলোকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আর এই যে ডিমের খোসাগুলো দেখছো, এগুলো কিন্তু আমি এখন রেখে দেব। এগুলো অনেক পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন ডিমের খোসাগুলো ভালো করে হাত দিয়ে চটকে চটকে গুঁড়ো করব, তারপরে গাছের গোড়াতে দেব। এটাও কিন্তু গাছের গোড়ায় দেওয়া খুব ভালো। আজ কিন্তু এই ডিম আর আলু পেঁপের তরকারি করব, আর কিছু করব না। তো এই একটা সবজি দিয়েই হয়ে যাবে। কিন্তু তারপর ভাবলাম যে না, একটু আলুগুলো পুড়িয়ে নিই, এতে তো আর এক্সট্রা কিছু খরচা হচ্ছে না। আর অন্যান্য ফ্যামিলির মতন যাদের খুব অবস্থা ভালো তাদের মতন হরি ফুরি বা 10 রকম তরি তরকারি না রান্না করে খাওয়ার মতন
ইচ্ছে বা মানে কি বলবো, ইচ্ছে শক্তি বলতে পারো বা ক্ষমতা বলতে পারো, কোনোটাই থাকে না। তাই আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে যাদের স্বামীদের ইনকাম কম না, তাদের বউদের একটু ভাবনা চিন্তা করে বুদ্ধি খাটিয়ে চলতে হয়। তাই আজকে এই যে পেঁপে আর আলু আর ডিমের তরকারি আর এই পোড়া আলু সেদ্ধ করব। আর এই আলু সেদ্ধ কিন্তু অন্যান্য সবজির থেকে খেতে দুর্দান্ত লাগে। এগুলো যারা খায় না তারা কিন্তু এর স্বাদ বুঝবে না, আর যারা খায় তারা কিন্তু এর স্বাদ বুঝে গিয়েছে যে এটা খেতে কতটা সুন্দর লাগে। তো আজকে আমারও কিন্তু খেতে ইচ্ছে করলো, তাই কতকগুলো আলু পুড়িয়ে নিলাম। আজকে এত সুন্দর আলুগুলো পুড়েছে, একটাও কিন্তু নষ্ট হয়নি। তারপরেই খাওয়া দাওয়া করে এই যে বিকেল বেলায়, বিকেল বলতে গেলে ভুল হবে, প্রায় সন্ধেই হয়ে গিয়েছে, ছেলেকে একটু তাড়াতাড়ি পড়তে বসিয়ে। আমাদেরকে তো সব দিকটাই খেয়াল রাখতে হয়, আর যারা বাড়ির বউরা তাদেরকে সব দিকেই খেয়াল করে চলতে হবে, বুদ্ধি খাটিয়ে চলতে হবে, আবার হিসেব করেও চলতে হবে। তো দেখো বন্ধুরা, ছেলেকে পড়তে বসিয়ে জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম। আর এই যে আমার হাতে যে চাদরটা আছে, এটা কিন্তু মোটেও ভালো না, কিন্তু তবুও এটা আমি ব্যবহার করি। এই যে ছেলে, যে যাদের বাড়িতে ছোট বাচ্চা থাকবে, যখনই বিছানাতে না জল টল ঢেলে দেয়, তখন দেখবে ছোট্ট ছেঁড়া কাপড় থাকলে বা চাদর টাদর থাকলে সাময়িক সেটার উপরে ঢাকা দিতে পারবে, তাহলে অন্য কোনো কিছুতে আর ভিজবে না। আর আমাকেও কিন্তু এটা করতে হয়, ছেলে যখন টুকটাক কিছু ফেলে দেয় তখনই চাদরটা ঢাকা নিই। তাই আজকে কেচে করে রেখেছিলাম, আর যাতে করে এটা যখন তখন প্রয়োজন পড়বে তাই সামনাসামনি রাখি, আর কিছু সময় ব্যবহারের পর কাচা ধোয়া করে নিই। তো কি বলতো বন্ধুরা, যাদের স্বামীদের ইনকাম কম থাকবে তাদেরকে না সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রি পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে খুব হিসেব নিকেশ করে বুদ্ধি খাটিয়ে সংসারটা চালাতে হবে। আর এমনটা যদি না করি তাহলে আমরা কিভাবে সুখে থাকবো? আর সুখে থাকার জন্য এটাই কিন্তু একমাত্র উপায়, একমাত্র পথ, যে আমাদেরকে সকাল থেকে যতটা সম্ভব হিসেব করে বুদ্ধি খাটিয়ে চলতে হবে, যাতে করে আমাদের সবকিছু ভালো হয়, আবার কোনো কিছুর অসুবিধাও না হয়। মানে সবকিছুই যেন ঠিকঠাক ভাবে চলে। হ্যাঁ, হয়তো খুব বেশি না, কিন্তু যেন সবকিছু ভালো থাকে, ভালো হয়, সুখে থাকে। ব্যাস এই ব্যাপারটাই আমাদেরকে খেয়াল করতে হয়। তো দেখো বন্ধুরা, ছেলেকে একটু পড়াচ্ছি, ও যে পড়াগুলো আমাকে জিজ্ঞেস করছিল সেগুলো বলে দিচ্ছি, আর এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো